ডিয়ার স্টুডেন্টস, আমি আবুল বাশা আজকের ইংলিশ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি মূলত যারা এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ো তাদের জন্য। এইচএসসি ইংলিশ দ্বিতীয় পত্রে তোমরা জানো নিশ্চয়ই যে 12টা টাইপের গ্রামার থাকে। আমরা সাধারণত কোশ্চেনে 9 নম্বর কোশ্চেনে যেই টপিকটি থাকে সেই টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকে যেই টপিকটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা খেয়াল করেছো, আমি এখানে একটু বড় করে লিখেছি মডিফায়ার। হ্যাঁ, এই মডিফায়ারই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমি বলবো 12টা টপিকের মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে সহজে বোঝা যায় সেই টপিকটি হলো আজকে আমরা করতে যাচ্ছি মডিফায়ারের টপিকটি। এই টপিকটি আমি আসলে মনে করি যে এটি ইংরেজি না, এটি একটি সাধারণ জ্ঞানের একটা ক্লাস। যে কোনো মানুষ যে ক্লাসই করুক না কেন, যদি এই ক্লাসটা খেয়াল করে তাহলে সে বুঝবে যে আসলে আমরা কী করতে যাচ্ছি। মডিফায়ার, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে কীভাবে আসলে মডিফায়ার কাজ করে আর কী করলে আমরা সহজে এটা বুঝতে পারব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা শুরুতে দেখব, খেয়াল করছো তোমরা, আমি লিখেছি হোয়াট, দ্যাট মিনস মডিফায়ার আসলে কী। আমরা খুব প্রথমে একবার খুব সহজে সংক্ষেপে দেখে নেব মডিফায়ার কাকে বলে। তোমরা খেয়াল করছো আমি এখানে দুইটি ওয়ার্ড লিখেছি। একটি লিখেছি চেয়ার। চেয়ার এটি একটি নাউন। এই চেয়ারের পাশে আমি লিখেছি আরএফএল। তোমরা নিশ্চয়ই টিভিতে অ্যাড দেখেছো, চেয়ারম্যানের চেয়ার, আরএফএল চেয়ার। আমি সেই আরএফএল কথাটা লিখেছি। তাহলে এই চেয়ার একটি ওয়ার্ড, নাউন। এই ওয়ার্ডটি পরীক্ষার খাতায় সাপোজ এরকম একটি ওয়ার্ড থাকবে, এর সামনে বা পরে একটি ড্যাশ বা গ্যাপ দেওয়া থাকবে। সেই গ্যাপে তোমাকে বলা হবে ফিল আপ দ্য গ্যাপ উইথ দ্য মডিফায়ার। সেই মডিফায়ারটা তোমাকে বসাতে হবে। তাহলে মডিফায়ারটা কি খুব সহজে তোমরা বুঝতে পারবে আমি আশা করছি। এই যে চেয়ার, চেয়ার শব্দটার আগে আমি আরএফএল এই শব্দটা বসিয়েছি। তো যখন আরএফএল শব্দটা ছিল না তখন চেয়ার শব্দটা শুনলে তোমার মনে হতো যে চেয়ার মানে আসলে সার্কো চেয়ারের কথা বলছে। এটাকে হাতাওয়ালা চেয়ার, প্লাস্টিকের চেয়ার, না লোহার চেয়ার, না স্টিলের চেয়ার, কোন চেয়ারটির কথা বলছি তোমার মনে কিন্তু এই কথাগুলি তুমি আমি চেয়ার আনতে বললে এই প্রশ্নগুলি কিন্তু অটোমেটিক্যালি তুমি আমাকে করতে। যখন আমি আরএফএল কথাটা বলবো তুমি কিন্তু ওই কোশ্চেনটা আমাকে করছো না, তুমি আরএফএল চেয়ারটাই নিয়ে এসছো। তাহলে এই আরএফএল শব্দটা যদি আমি মডিফায়ার বলি তাহলে এই শব্দটা আসলে কি করেছে তোমরা বুঝতে পারছো। কি করলো যে অনেকগুলি চেয়ার থাকতে পারে, সেই চেয়ারগুলির মধ্যে থেকে আমি স্টিলের চেয়ারটা নিয়ে আসছি না, আমি কাঠের চেয়ারটা নিয়ে আসছি না, আমি শুধু আরএফএল এর চেয়ারটাই নিয়ে এসেছি। তাহলে মডিফাই করা মানে কি? মডিফাই করার অর্থ হলো কোনো একটি ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে নতুন একটা কথা বলা, যেই কথাটার মধ্য দিয়ে ওই জিনিসটা আগের থেকে একটু বেশি পরিচিত হয়ে ওঠে, বেশি নির্দিষ্ট হয়ে ওঠে। তাহলে আমরা বুঝতে পারলাম কি মডিফাই করা মানে কি? কোনো একটা ব্যক্তি, বস্তু, বিষয় বা যে কোনো কিছু সম্পর্কে নতুন একটা ইনফরমেশন বা তথ্য দেওয়া, নতুন একটা কথা বলা, যেই তথ্য, কথা বা ইনফরমেশনের দ্বারা ওই বিষয়টা সম্পর্কে আমরা একটু সহজে চিনে ফেলতে পারি। তাহলে এই যে চেয়ার যে ওয়ার্ড, যে নামটা আছে, এটাকে আমরা বলছি মডিফাইড ওয়ার্ড। তার মানে এই যে আরএফএল মডিফাই করলো, এটা হলো মডিফায়ার ওয়ার্ড, এর নাম হলো মডিফায়ার ওয়ার্ড। আর যেই ওয়ার্ডটাকে সে মডিফাই করছে তার নাম হলো মডিফাইড ওয়ার্ড। তাহলে তোমাকে কোশ্চেনে ঠিক এভাবেই বলা হবে, একটা গ্যাপ থাকবে, গ্যাপের আগে তুমি একটি ওয়ার্ড সেখানে বসিয়ে দেবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে যেটা লাগে ডিয়ার স্টুডেন্ট, যে তুমি এখানে কোন ওয়ার্ডটা বসাবে সেটা কিন্তু তোমাকে 50% তারা বলেই দেয়। তোমার এখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে ব্র্যাকেটে তোমাকে কিন্তু আবার তারা বলেই দিচ্ছে তুমি এই মডিফায়ারটাকে ওখানে বসাও। তার মানে 50% কোশ্চেন উত্তর কিন্তু তোমার কোশ্চেনের মধ্যেই আছে। জাস্ট ইফ ইউ হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট দ্য টাইপস অফ কাইন্ডস অফ মডিফায়ার্স, তুমি যদি জানো যে মডিফায়ার কত প্রকার এবং কোনটা আসলে কেমন দেখতে, তাহলে তুমি কিন্তু যেহেতু 50% বলাই আছে, উত্তরটা কিন্তু ডেফিনেটলি তুমি করতে পারবে। খুব সহজ ব্যাপার হয়ে দাঁড়াবে তোমার জন্য। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা মডিফায়ারের লোকেশন নিয়ে কথা বলবো। তার মানে মডিফায়ারটা আসলে কোথায় বসে। খেয়াল করো, আমি এখানে লিখেছি লোকেশন এবং এখানে লিখেছি প্রি এবং এপাশে লিখেছি পোস্ট। তার মানে তোমার পরীক্ষায় বলা হতে পারে যে তুমি এটি কি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করো, অথবা বলা হতে পারে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করো।
তাহলে প্রি মডিফায়ার কি আমরা জানি প্রি মানে আগে, যেমন তোমরা প্রি টেস্ট পরীক্ষা দিয়ে থাকো, তার মানে কি টেস্ট পরীক্ষার আগে যে পরীক্ষাটা হয় সেটা হলো প্রি টেস্ট পরীক্ষা। এবং তাহলে ঠিক মডিফায়ারের ক্ষেত্রে একই কথা, যখন সাপোজ এখানে খেয়াল করো আমি লিখেছি ফেইন, একটা নাম লিখেছি, সাপোজ এটি তোমার কোশ্চেন পরীক্ষায়, তাহলে তোমাকে বলা হচ্ছে এই যে ফেইন তার আগে একটি দাগ দেওয়া আছে, তার মানে এই ফেইনের আগে তোমাকে একটা মডিফায়ার কিন্তু বসাতে বলা হবে। তাহলে তুমি এখন যদি এখানে আমরা বসাই যে রেড বসালাম, তাহলে এই যে রেড ওয়ার্ডটা আমরা বসালাম, তাহলে এটি হলো একটি প্রি মডিফায়ার। এবার আসি আমরা পোস্ট মডিফায়ার। পোস্ট মানে হলো পরে। তাহলে পোস্ট মডিফায়ার, যেমন এখানে আমি একটি ওয়ার্ড সেন্টেন্স লিখেছি, দ্য ম্যান ড্যাশ ইজ মাই ব্রাদার। তাহলে এই ম্যান নাউন, এই নাউনের পরে একটি গ্যাপ দেওয়া আছে, তার মানে কি এই নাউনটার পরে তার মানে পোস্ট, এখানে আমার একটি মডিফায়ার বসাতে হবে। তাহলে এই সেন্টেন্সের বাংলা অর্থ কি, ওই লোকটি, যেই লোকটি, এখানে কিছু বলা নেই, তার মানে আমাকে এখন বলতে হবে ওই লোকটি, যেই লোকটি কিছু একটা কাজ করছে, সেই লোকটি আমার ভাই। তাহলে আমরা যদি এখানে বসাই দ্য ম্যান ওয়াকিং, দ্য ম্যান ওয়াকিং ইজ মাই ব্রাদার, তাহলে আমি যে ওয়াকিং শব্দটা এখানে বসালাম এবং সেটা বসালাম হলো এই ম্যান নাউনটা পরে, তাহলে এই ওয়াকিং এটা হলো পোস্ট মডিফায়ার। তাহলে অবস্থানগত দিক থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখলাম কি মডিফায়ার হলো দুই প্রকার, যখন আগে বসে তখন সেটা হলো প্রি মডিফায়ার এবং পরে বসে যখন তখন সেটার নাম হলো পোস্ট মডিফায়ার। এবার আমরা দেখব মডিফায়ার প্রকারভেদ, মডিফায়ার কত প্রকার। হ্যাঁ, এই প্রি এবং পোস্ট এটার উপরে ভিত্তি করে মডিফায়ারকে আমরা দুইটা ভাগে আমরা আসলে ভাগ করেছি। সেই দিক থেকে বিবেচনা করলে পোস্ট মডিফায়ার অর্থাৎ যেগুলি আগে বসে সেই মডিফায়ারগুলি আসলে আমরা 5 ভাগে বিভক্ত করে থাকি, এবং প্রি মডিফায়ার যেগুলি আগে বসে একইভাবে সেগুলি হলো 5 ভাগে আমরা ভাগ করে থাকি। বিভিন্ন বইয়ে কোথাও 5 রকম আছে, কোথাও 7 রকম আছে, এটা কোনো ব্যাপার নয়। কেউ হয়তো একটার মধ্যে দুটাকে দেখিয়েছেন, কেউ হয়তো 3টাকে এক জায়গায় করেছেন, এই জন্য সংখ্যা কম বেশি হতে পারে। কিন্তু আমি যেভাবে তোমাদেরকে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার 5টা 10টা দেখাবো, সেই 10টার মধ্যেই সবগুলিকে আমি কভার করবো এবং এগুলি সাধারণত পরীক্ষায় এসে থাকে। এই জন্য এই প্রি এবং পোস্ট এই 10 প্রকার তোমরা যদি ভালোভাবে খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে পরীক্ষার হলে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না, আমি বিশ্বাস করি। তাহলে আজকে আমরা দেখব পোস্ট মডিফায়ার। খেয়াল করো, আমি 1 নম্বরে লিখেছি প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ এটা হলো এক ধরনের পোস্ট মডিফায়ার। পাশে দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সটা কি, there is a cat, there is a cat, এর পরে একটি গ্যাপ দেওয়া আছে। সাপোজ এটি তুমি পরীক্ষার হলে এটি তোমার কোশ্চেন, এবং এই জায়গাটায় ব্র্যাকেটে তোমার বলা থাকবে fill up the gap with a prepositional phrase। তাহলে আগে তোমাকে জানতে হবে প্রিপজিশনাল ফ্রেজটা আসলে কি। প্রিপজিশনাল ফ্রেজ অর্থ হলো, যে প্রিপজিশনাল ফ্রেজ অর্থ হলো শুরু হবে প্রিপজিশন দিয়ে এবং শেষ হবে নাউন দিয়ে। যদি প্রিপজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয় এবং সেটা দ্বারা একটি অর্থ বোঝায় এবং এর ভিতরে কোনো ভার্ব এবং কোনো সাবজেক্ট থাকবে না, তাই ওই প্রিপজিশন দিয়ে শুরু হয় এবং নাউন দিয়ে শেষ হওয়া ওই 2টা 3টা বা 4টে যে ওয়ার্ড, এই 3-4 ওয়ার্ড, এই 4টি ওয়ার্ডকে একসাথে প্রিপজিশনাল ফ্রেজ বলে। তাহলে তোমার যখন এমন কোশ্চেন আসবে তখন তুমি যেই সেন্টেন্সটুকু দেওয়া আছে ওইটুকুর সাথে বাংলা মিলিয়ে তুমি ওভাবে বাক্যটি ফিল আপ করে নেবে। তাহলে এখানে দেওয়া আছে there is a cat, একটি বিড়াল আছে। তাহলে কোথায় আছে? একটা বিড়াল টেবিলের উপরে থাকতে পারে, টেবিলের নিচে থাকতে পারে, বেঞ্চের উপরে থাকতে পারে। তাহলে আমরা লিখলাম there is a cat under the table। তাহলে আমরা জানি আন্ডার এটা হলো একটা প্রিপজিশন এবং এই টেবল এটা হলো একটা নাউন। তাহলে আমি এখন আমার পুরো সেন্টেন্সটা কি হলো, there is a cat on the table, তাহলে টেবিলের নিচে একটা বিড়াল আছে। তাহলে আমার পুরো সেন্টেন্সটা ফিল আপ করলাম কি দিয়ে, এই প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে। তাহলে বুঝতে পারছো এটা কত সহজ ব্যাপার। প্রিপজিশনগুলি তোমরা একটু বাসায় লিখে নেবে, তাহলে তোমরা সহজে এই প্রিপজিশনাল ফ্রেজের গ্যাপটা ফিল আপ করতে পারবে। খেয়াল করো এবার দ্বিতীয় নাম্বারটা, প্রেজেন্ট পার্টিসিপল অবলিক ফ্রেজ। তার মানে কি? তার মানে তোমাকে কোশ্চেনে বলতে পারে তুমি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এটাকে ফিল আপ করো। তার মানে কি? শুধু প্রেজেন্ট পার্টিসিপল, অথবা বলতে পারে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমরা প্রথমে দেখি প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে।
প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে, একটি হলো মূল ফর্ম প্রথমটা ফার্স্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে মূল ফর্মটা আছে যেমন ডু একটা ভার্ব, এটা হলো মূল ফর্ম। তাহলে এই মূল ফর্মের সাথে যখন আমরা আইএনজি যোগ করি তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। কিন্তু শর্ত হলো ওই আইএনজি যে যোগ করছি তার আগে কোনো অক্সিলারি ভার্ব এম আর কজ আর কিছু থাকতে পারবে না। যেমন যে আই এম ইটিং রাইস, তাহলে এখানে ইটিং এর সাথে আইএনজি আছে কিন্তু এই আইএনজির আগে আবার একটা এম আছে, তাহলে এই আইএনজিটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না। প্রেজেন্ট পার্টিসিপল শর্ত হলো মূল ভার্বের সাথে আইএনজি থাকবে কিন্তু ওই আইএনজির আগে অন্য কোনো অক্সিলারি ভার্ব এম আর কজ আর থাকতে পারবে না। খেয়াল করো এখানে একটি আনসেন্টেন্স লিখেছি দ্য ফ্যান, এরপরে এই লাইনটা অংশটুকু আমাদের কোশ্চেনে দিয়ে দ্য ফ্যান ইজ নিউ, দ্য ফ্যান ইজ নিউ, এই ফ্যানটি নতুন। তাহলে এইখানে আমাকে বলা হচ্ছে যে আমাকে কি করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে এই মডিফায়ারের গ্যাপটা আমাকে ফিল আপ করতে হবে। তাহলে আমি জানি প্রেজেন্ট পার্টিসিপল কি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে দ্য ফ্যান ইজ নিউ, ফ্যানটি নতুন, তাহলে এর সাথে সামঞ্জস্য রেখে একটা বাংলা আমার এখানে দিতে হবে। তাহলে আমি বলতে পারি আমার মাথার উপরে যে ফ্যানটি ঘুরছে এই ফ্যানটি নতুন। তাহলে ঘোরা ইংরেজি কি, মুভ করা মানে ঘোরা। তাহলে এই মুভের সাথে আইএনজি যোগ করলাম মুভিং, তাহলে মুভের সাথে যখন আইএনজি যোগ করলাম তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু হয়ে গেল। আমি দ্য ফ্যান মুভিং ইজ নিউ, যেই ফ্যানটি ঘুরছে এই ফ্যানটি নতুন, শুধু মুভিং লিখলেও কিন্তু আমার উত্তর হয়ে যায় যদি কোশ্চেনে বলে শুধু প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু কোশ্চেনে যদি বলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ফ্রেজ মানে হলো এই আইএনজির সাথে একটা হোক দুইটা হোক আরো ওয়ার্ড বসাতে হবে, তাহলে সেটা ফ্রেজ। তাহলে মুভিং এর সাথে যদি অন আওয়ার হেড এই কথাটুকু যখন আমি লাগিয়ে দিলাম তাহলে মুভিং অন আওয়ার হেড এই পুরো অংশটা মিলে একটা প্রেজেন্ট পার্টিসিপল হলো এবং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, দ্য ফ্যান মুভিং অন আওয়ার হেড ইজ নিউ, আমার মাথার উপরে যে ফ্যানটি ঘুরছে এই ফ্যানটি হলো নতুন ফ্যান। তাহলে এই মুভিং প্রেজেন্ট পার্টিসিপল অন আওয়ার হেড সবগুলি একসাথে মিলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল। তাহলে আমার কোশ্চেন যদি এরকম কখনো বলে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে তুমি এই মডিফায়ারটা গ্যাপ ফিল আপ করো, তাহলে আমার সাথে সাথে আমি মাথায় নিয়ে চলে আসবো যে একটি ভার্ব আমি মাথায় চিন্তা করবো, ওই সেন্টেন্সে চিন্তা করে যে কোন ধরনের ভার্ব এখানে লাগবে সেটা চিন্তা করে সেই ভার্বের সাথে একটা আইএনজি বসাবো। আর যদি ফ্রেজ বলে তাহলে এর সাথে আরো দু একটা ওয়ার্ড বসিয়ে এই গ্যাপটা আমি সহজে ফিল আপ করে ফেলতে পারবো। তোমরা নিশ্চয়ই বুঝেছো। 3 নাম্বার খেয়াল করো, ফার্স্ট পার্টিসিপল, আমি অবলিক দিয়েছি ফ্রেজ ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল কাকে বলে, একটু আগে আমি বলেছি প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা হলো বেস ফর্ম, একটা হলো ফার্স্ট ফর্ম, আর একটা হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডু এটা হলো বেস ফর্ম, ডিড এটা হলো ফার্স্ট ফর্ম এবং ডিড এটা হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এই জায়গাটা যখন আমাদের এই ফার্স্ট পার্টিসিপলের কথা বলবে তখন সাথে সাথে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম আমরা চিন্তা করব। যেমন এখানে আমি তোমাদের বোঝার জন্য একটা লাইন লিখেছি, দ্য খার, এখানে গ্যাপ ইজ লঙ্গার লাস্টিং, দ্য খার ইজ লঙ্গার লাস্টিং। এর অর্থ হলো ওই কারগুলি লঙ্গার লাস্টিং অনেকদিন লাস্টিং করে। কোন কারগুলি, সেই জায়গায় আমার এই গ্যাপটা আছে। তাহলে আমি একটা বাংলা চিন্তা করবো, সেই বাংলাটার সাথে আমি এই গ্রামারের এই শব্দটাকে আমি খেয়াল করবো। তাহলে এখানে বাংলা মিলাই যদি আমি এভাবে দ্য খার ইজ লঙ্গার লাস্টিং, জাপানের তৈরি কারগুলি অনেকদিন স্থায়ী হয়, যদি এভাবে চিন্তা করি তাহলে জাপানের তৈরি কাজ, তাহলে তৈরি করার ইংরেজি হলো মেক, তৈরি করা। তাহলে আমাদের এখানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, তাই মেক হলো V1 বেস ফর্ম, মেড হলো ফার্স্ট ফর্ম এবং আবার মেড হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে মেড এবং মেড ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল দুইটা ফর্মে কিন্তু একই রকমের। তাহলে এখানে আমি ফার্স্ট পার্টিসিপলটা এখানে ইউজ করলাম, দ্য খার মেড ইন জাপান। তাহলে আমি যদি এখানে দ্য খার মেড ইন জাপান, এর মানে দাঁড়ালো কি, সেই কারগুলি যে কারগুলি জাপানে তৈরি সেই কারগুলি অনেকদিন স্থায়ী হয়। তাহলে আমার কোশ্চেনে কি বলেছে, আমাকে ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। তাহলে যেহেতু এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং এর সাথে ইন একটা প্রিপজিশন এবং জাপান একটা নাউন আছে, তাহলে এই ফার্স্ট পার্টিসিপলের সাথে এই বাকি দুটো ওয়ার্ড এসে এটা একটা ফ্রেজ হয়ে গেল এবং ফার্স্ট পার্টিসিপল হয়ে গেল। পুরো সেন্টেন্সের বাংলা অংশটা সর্বতিপূর্ণ হলো এবং উত্তরটাও আমি পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যখন ফার্স্ট পার্টিসিপল দিয়ে কোনো মডিফায়ারের ফর্ম ফিল আপ গ্যাপটাকে ফিল আপ করতে বলবে তখন তাহলে আমরা বাংলার সাথে মিলিয়ে একটি ভার্ব এবং সেই ভার্বে আমরা এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্মটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। এবং এইখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে হবে,
যেই আমরা বাইরের পাস্ট পার্টিসিপল ফর্মে লিখি সেটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসের সংক্ষিপ্ত রূপ। আসলে সেন্টেন্স এটা কিন্তু the car which is made in Japan or which are made in Japan, which is made in Japan is not only, অর্থাৎ ওই কার যে কারগুলি জাপানে তৈরি সেগুলি হলো অনেকদিন স্থায়ী হয়। ঠিক এভাবে কিন্তু তাহলে আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে আমরা এটাকে ফিল আপ করে ফেলতে পারবো। এবার আসি আমরা 4 নম্বরে টু ইনফিনিটিভ অর টু ইনফিনিটিভ ফ্রেজ। তোমাকে বলা হবে যে তুমি এই গ্যাপটা ফিল আপ করো টু ইনফিনিটিভ অথবা টু ইনফিনিটিভ ফ্রেজ মডিফায়ার দিয়ে। তাহলে আমরা প্রথমে একটু জেনে নেব যে টু ইনফিনিটিভ আসলে কি। ইনফিনিটিভ শব্দের অর্থ হলো বেস বা মূল ফর্ম। বারবার একই কথা বলছি যে প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম থাকে, যেমন ডু এটা হলো একটা ফর্ম, এটা হলো মূল ফর্ম বেস ফর্ম। এই ডুটারই আরেকটা নাম হলো, এই মূল ফর্মেরই আরেকটা নাম হলো ইনফিনিটিভ ফর্ম। তাহলে একটি টু ইনফিনিটিভ মানে কি, প্রথমে একটা ভার্বের মূল ফর্ম, সেই মূল ফর্মের আগে যদি আমি টু বসাই তাহলে হলো এটা টু ইনফিনিটিভ হয়ে গেল। তাহলে এই টু ইনফিনিটিভ, তাহলে টু প্লাস ভার্বের মূল ফর্ম টু ইনফিনিটিভ, আর এর সাথে যদি আরো একটা ওয়ার্ড বসাই তাহলে সবগুলি একসাথে মিলে হয়ে গেল টু ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা কিভাবে দুটোটা কোশ্চেনটা থাকতে পারে এবং কিভাবে আমরা সেটা লিখব। খেয়াল করো, তাহলে আমি একটি লাইন লিখেছি, আই নিড আ পেন, আই নিড আ পেন, আমার একটি কলম দরকার। এরপরে একটি গ্যাপ, সাপোজ এটি তোমার কোশ্চেন এবং ব্র্যাকেটে তোমাকে বলেছে এটা টু ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে ইউ হ্যাভ টু ফিল ইট আপ। তখন তুমি কি চিন্তা করবে, তাহলে আমার একটি কলম দরকার। কলম কেন দরকার হয়, বিভিন্ন কারণে দরকার হয়। তাহলে আমি মনে করছি বাংলা অর্থটা হবে এখানে আমি কি দিয়ে ফিল আপ করবো, আমার একটি কলম দরকার লেখার জন্য। তাহলে লেখার জন্য এই কথাটা আমি লিখতে গিয়ে আমি এই স্ট্রাকচারটা ইউজ করব। সেক্ষেত্রে আমি আমার ভাবটা কি রাইট, রাইট মানে লেখা। তাহলে রাইট, রোট এবং রিটেন। তাহলে রোট বা রিটেন আমি নিব না, কারণ এখানে টু ইনফিনিটিভ বলছে, তাহলে আমি এখানে রাইট ইনফিনিটিভটা নিলাম এবং বলছে টু ইনফিনিটিভ, তাহলে আমি এখানে টুটা নিলাম। তাহলে আমি যদি লিখি আই নিড আ পেন টু রাইট, তাহলে এই টু এবং রাইটটা নিলে টু ইনফিনিটিভ হয়ে গেল। আর যদি আমাকে কোশ্চেনে বলে টু ইনফিনিটিভ ফ্রেজ, যদি ফ্রেজ কথা বলে তাই টু এবং ইনফিনিটিভ এর সাথে আরেকটা ওয়ার্ড আমাকে অবশ্যই দিতে হবে ফ্রেজ হতে গেলে। তাহলে আমি এখানে টু রাইট একটা টু ইনফিনিটিভ হলো, আর যদি এর সাথে আমি নাও যোগ করে দেই তাহলে 3টা হয়ে গেল, একটা ফ্রেজ হয়ে গেল। তাহলে আই নিড আ পেন টু রাইট অথবা আই নিড আ পেন টু রাইট টু রাইট না, তাহলে টু ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ফ্রেজ। খুব সহজ। টু এবং প্রয়োজন অনুযায়ী একটা ভাব, সেই ভাবের সাথে একটা ওয়ার্ড থাকতে পারে, নাও থাকতে পারে প্রয়োজন। তাহলে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা এখন পোস্ট মডিফায়ারে লাস্ট ওয়ান, দ্যাট মিন্স নাম্বার 5, এটা আপনি দেখবেন। দেখলে আমাদের পোস্ট মডিফায়ার আজকের মতো শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা দেখব প্রি মডিফায়ারের 5 প্রকার, কিভাবে আমরা শিখব। তাহলে আসলে আমরা 5 নম্বরে অ্যাপোজিটিভ। আসলে অ্যাপোজিটিভ দিয়ে যখন তোমাকে বলবে তখন তাহলে আমি দেখে নিই যে অ্যাপোজিটিভ আসলে কি। অ্যাপোজিটিভ আসলে কি? অ্যাপোজিটিভ মানে হলো আমরা একজন মানুষ, একটি ব্যক্তি বা বস্তুর কথা বললাম, সেই ব্যক্তি বস্তুর আরেকটি হলো উপাধি, যেইটার মাধ্যমে ওই ব্যক্তিটাকে আরেকটু বেশি করে চিনতে পারে। যেমন আমি যদি বলি মিস্টার কামাল, আমি আমার যে গ্রামে বাড়ি, যে ইউনিয়ন, সেখানে কামাল সাহেব সাপোজ আমার ইউনিয়নের চেয়ারম্যান। তাহলে আমি যদি বলি মিস্টার কামাল, যিনি হলেন আমার ইউনিয়নের চেয়ারম্যান, খুব ভালো মানুষ একজন। তাহলে এই যে মিস্টার কামাল কথাটা আমি বলছি এবং বলছি যিনি হলো আমার এলাকার চেয়ারম্যান, তাহলে এই চেয়ারম্যান হলো ওই কামাল সাহেবের একটা উপাধি। এই যে একটা মানুষ, ব্যক্তি বা বস্তু নামের সাথে আমরা যখন তার একটি উপাধি জাতীয় কোনো কিছু ব্যবহার করি, ওই উপাধি জাতীয় জিনিসটার নামই হলো অ্যাপোজিটিভ। তো এরকম একটা কোশ্চেন থাকতে পারে, একটি ব্যক্তি বস্তু বা দেওয়া থাকলো, সেখানে যখন বলবে অ্যাপোজিটিভ বলবে, তখন ওই ব্যক্তি বস্তুটি গুণ প্রকাশক বা উপাধি জাতীয় একটা কোনো ওয়ার্ড তুমি ওই জায়গাটায় ইউজ করবা। এটা একটু সাধারণ জ্ঞানে চিন্তা করলেই তুমি পেয়ে যাবে। তো তোমাদের বোঝার জন্য আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, কাজী নজরুল লিখেছি, এরপর আমি একটি গ্যাপ দিয়েছি এখানে, এরপর আমি লিখেছি বর্ন ইন ইন্ডিয়া। কাজী নজরুল ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। এই গ্যাপ বাদেও কিন্তু বাংলা অর্থে সেন্টেন্সটা ঠিক আছে। কাজী নজরুল ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, কাজী নজরুল ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। তো এইখানে
একটা গ্যাপ দেওয়া আছে এবং তোমাকে ব্র্যাকেটে বলা আছে যে অ্যাপোজিটিভ দিয়ে এটা ফিল আপ করতে হবে। এখন তোমার যদি অ্যাপোজিটিভ মানে মনে থাকে ওই সময় পারবে, আর যদি মনে না থাকে তাহলে পারবে না। তাহলে কি বলেছি অ্যাপোজিটিভ মানে? অ্যাপোজিটিভ মানে যে ব্যক্তি বস্তু বা নাম আছে তারই একটা উপাধি, পদবি বা গুণ বসাতে হবে। তাহলে কাজী নজরুলের উপাধিটা কি, গুণটা কি আমরা জানি, তিনি আমাদের ন্যাশনাল পোয়েট। তাহলে আমরা এখানে বসাতে কাজী নজরুল, তিনি আমাদের জাতীয় কবি। কাজী নজরুল এখানে আমরা বসাতে পারি দ্য ন্যাশনাল পোয়েট। তাহলে এই যে ন্যাশনাল পোয়েট এটা হলো তার উপাধি, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা এটা অ্যাপোজিটিভ হয়ে গেল। অথবা আমরা এখানে বসাতে পারি, আমরা জানি কাজী নজরুল তার আরেকটা উপাধি আছে, তিনি হলেন বিদ্রোহী কবি। তাহলে সেই বিদ্রোহী কথাটা এখানে লিখলে পদবিটা দিয়েই কিন্তু এটা অ্যাপোজিটিভ একটা মডিফায়ার হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি দ্য রিবেল পোয়েট। কাজী নজরুল দ্য ন্যাশনাল পোয়েট অর দ্য রিবেল পোয়েট ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। তাহলে অ্যাপোজিটিভ ইউজটা কিন্তু একদম সহজ ব্যাপার, মানে যে ব্যক্তি, বস্তু বা স্থানে নাম থাকলো তার একটা গুণ, পদবি এরকম জাতীয় একটা ওয়ার্ড বসালে কিন্তু অ্যাপোজিটিভ মডিফায়ারটা কিন্তু হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আমি বিশ্বাস করছি যে তোমরা এটা খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এটা খেয়াল করেছো এবং তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের বাকি থাকতে হলো প্রি মডিফায়ার, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এই ক্লাসে তোমরা বারবার মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে। এরপরেও আমরা তো অন ক্যাম্পাসে মাঝে মাঝে আসছি, ফোন আছে, তোমরা ডিরেক্ট আমাদের সাথে যোগাযোগ করেও তোমাদের নামের জায়গাগুলো তোমরা পরবর্তীতে ক্লিয়ার করে নিতে পারবে। সবাই স্বাস্থ্য সচেতন থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।